স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে রিয়াল মাদ্রিদ সাইন করাবে এমন একটা সংবাদ যখন চারপাশে বিরাজমান, ঠিক তখনই বার্সেলোনা রদ্রির ক্যাম্পের সাথে যোগাযোগ করেছে এবং তাকে দলে ভেড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাস্তবিক অর্থে এই ডিলটা কতটা যৌক্তিকসম্মত, বার্সা আসলেই পারবে কিনা এই ব্যাপারটা তুলে ধরার সাথে সাথে ভিনিসিয়াস জুনিয়রের সর্বশেষ অবস্থা, একই সাথে দিওমান্দে টু রিয়াল মাদ্রিদ এই জায়গায় আর কোনো ঝামেলা আছে কিনা, এই তিনজনের ব্যাপারটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করতে চাই। প্রথমেই শুরু করি রদ্রির ব্যাপারটা দিয়ে। দেখুন, রদ্রি যখন ব্যালন ডিওর জিতেছেন ঠিক তারপর থেকে মোটামুটি সংবাদ মাধ্যমে একটা ব্যাপার খুব ভালোভাবেই চাউর ছিল যে তিনি ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান, এরকম একটা সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু সর্বশেষ বিশ্বকাপের পর তিনি কয়েকভাবেই, বা আমরা সংবাদ মাধ্যমের সূত্র মতে যেগুলো জানতে পেরেছি, যে তিনি রিয়াল মাদ্রিদে যেতে চান এবং রিয়াল মাদ্রিদের হয়েই খেলতে চান, এমনটা নাকি তিনি ম্যানচেস্টার সিটিকেও বলেছে। সিটি রদ্রিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে মোটামুটি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার একটু জলঘোলা রয়েছে। রিয়াল মাদ্রিদ রদ্রিকে দলে ভেড়ানোর জন্য যেই অ্যাপ্রোচগুলো ছিল সেগুলো তারা করেছে, কিন্তু প্রাথমিকভাবে ফ্লোরেন্তিনো পেরেজ কিছুটা অমত থাকলেও শেষ পর্যন্ত এসে তিনিও রাজি হয়েছেন বা গ্রিন সিগন্যাল দিয়েছেন। তবে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নবায়ন, দিওমান্দে টু রিয়াল মাদ্রিদ এই চুক্তিটা ডিলে হওয়ার কারণে রদ্রির ব্যাপারটা কিছুটা পিছিয়ে যায় এবং আলোচনাটা ওখানেই থেকে যায়। আর এই যে আলোচনাটা থেকে গেল, এই জায়গায় প্রবেশ করেছে বার্সেলোনা। তবে এখানে আরও একটা ব্যাপার আছে, রদ্রি ম্যানচেস্টার সিটি ছেড়ে যে অন্য কোনো দলে যাবেন এবং এটা রিয়াল মাদ্রিদে যাবেন, এই ধরনের ব্যাপারটা ম্যানচেস্টার সিটি জেনেছিল। আর ম্যানচেস্টার সিটি এই জায়গায় একটা ছোট্ট ট্রিক প্লে করেছে এবং সেই ট্রিকটা হলো রিয়াল মাদ্রিদকে একটু ট্রাপে ফেলানো বা রিয়াল মাদ্রিদের কাছ থেকে একটু বেশি অর্থ হাতিয়ে নেওয়া যায় কিনা এই ব্যাপারটা যদি খুলে বলি তাহলে আপনি বুঝবেন। দিওমান্দে টু রিয়াল মাদ্রিদ এই চুক্তিটা মানে প্রায় কত মিলিয়ন, 140 মিলিয়ন ছুঁয়ে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার ঘটেছে। 125 মিলিয়ন হচ্ছে আপনার একেবারে ডিল, তারপরে তার সাথে অ্যাড অন আছে সম্ভবত 15 মিলিয়নের মতো। তো এই যে ব্যাপারটা ঘটলো, এই ব্যাপারটা ঘটার পেছনে কিন্তু পিএসজির অনেকটা প্রেশার আছে। অর্থাৎ এই একটা প্লেয়ারকে নিয়ে যখন কাড়াকাড়ি তৈরি হয়, তখন সেই প্লেয়ারটাকে নিয়ে যাওয়ার জন্য একটা দলকে একটু বেশি অর্থ খরচ করতে হয়। এই ব্যাপারটাই ম্যানচেস্টার সিটি অ্যাপ্লাই করেছে। ঠিক কিভাবে, যে রদ্রিকে যদি রিয়াল মাদ্রিদ নিতে চায় তাহলে তাদের ডিমান্ডটা হবে কীরকম? তাদের ডিমান্ডটা হচ্ছে যে অন্ততপক্ষে 70 মিলিয়ন যেন তারা খরচ করে, যেই দলেই নিতে চাক। যদিও তারা রিয়াল মাদ্রিদের নামটা ওইভাবে প্রকাশ করে না, কিন্তু রিয়াল মাদ্রিদের ইচ্ছা হলো যে রদ্রিকে দলে ভেড়াতে হলে 50 থেকে 60 মিলিয়নের মধ্যে তারা এই ডিলটাকে মোটামুটি ফাইনাল করবে। এই জায়গায় একটা ব্যাপার আছে, দুই দলের জায়গায় মোটামুটি সিদ্ধান্তটা একেবারে পরিষ্কারভাবে নিয়েছে। তার কারণ হলো রদ্রির এখন এই মুহূর্তে যে বয়স, সেই বয়স অনুযায়ী তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা না গেলে অন্ততপক্ষে 2-3 সিজন পারফেক্টলি তিনি সার্ভিস দিতে পারবেন, এটা একটা কমন কথা। কিন্তু ব্যাপার হলো, আপনি অন্যদিকে আপনি যদি সিটির কথা ভাবেন, সিটি কিন্তু একটা দীর্ঘ সময়ের জন্য একটা পরিকল্পনা নিয়ে ফেলেছে। মরক্কোর একজন মিডফিল্ডারকে তারা সাইন করানোর জন্য মোটামুটি একেবারে ভার্বাল অ্যাগ্রিমেন্ট থেকে নিয়ে শুরু করে যা কিছু প্রায় হয়েই গেছে ধরে নিতে পারেন। তো এই প্লেয়ারটাকে দরে ভেড়াতে তাদের খরচ হবে প্রায় 80 মিলিয়ন। এখন একটা জিনিস ভালো করে বোঝেন, সিটির এই পরিকল্পনাটা আসলেই সুন্দর ছিল। রদ্রিকে ছেড়ে দিয়ে যদি তাকে একজন তার রিপ্লেসমেন্ট হিসেবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী একজনকে দলে ভেড়ানো যায়, সেটা অবশ্যই একটা ভালো সাইন। কিন্তু রদ্রিকে সেল করে দিয়ে সেই টাকাটা যদি অনেকটা গ্যাপ হয়ে যায়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ধরুন একটু হিসেব কষা যাক, রদ্রিকে যদি ম্যানচেস্টার সিটির প্রত্যাশা অনুযায়ী 70 থেকে 75 মিলিয়ন তারা সেল করতে পারে, তাহলে মরক্কোর এই মিডফিল্ডারকে দলে ভেড়াইতে হলে তাদের খরচ হবে কত? তাদের যেহেতু তাকে দলে ভেড়াতে 80 মিলিয়নের মতন খরচ হবে, তাহলে 75 বা 70 যেটাই সেল হোক না কেন, অন্ততপক্ষে 10 মিলিয়নে এইরকম একটা প্রতিভা যখন তারা ভেড়াতে পারবে, বিজনেস ওরিয়েন্টেড দিক থেকে বলেন বা সুদূর প্রসারী পরিকল্পনা বলেন, যেটাই বলেন না কেন, এটা তাদের জন্য একটা পারফেক্ট ডিল। কিন্তু এই যে ম্যানচেস্টার সিটির যে বাড়তি প্রত্যাশা, এটা পূরণ করার জন্য বা বাড়তি খরচ করার জন্য এইখানে অন্ততপক্ষে আরেকটা ক্লাবকে যুক্ত করাটা দরকার ছিল, যাতে করে এই রেসটা কেউ না কেউ অন্ততপক্ষে লেগে যায়। শুধুমাত্র রিয়াল মাদ্রিদকে এককভাবে ছেড়ে দিলে তারা যেই অর্থটা প্রত্যাশা করে ম্যানচেস্টার সিটি, সেটা তারা পেত না। যে কারণে তারাও মনে প্রাণে চাচ্ছিল পিএসজি হোক, বায়ার্ন মিউনিখ হোক, বার্সেলোনা হোক, কেউ অন্ততপক্ষে রদ্রির জন্য এই রেসটায় মাঠে নামে।
রিয়াল মাদ্রিদ যেন রাগ করে হইলেও তাকে জোর করে আনতে গেলে যেন একটু বেশি অর্থ খরচ করে। এটা প্রত্যেকটা ক্লাবের স্ট্র্যাটেজি। যেমনটা ম্যানচেস্টার সিটি কিন্তু পিএসজি এবং বায়ার্নকে রদ্রির ব্যাপারে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু তারা এই ব্যাপারে মোটেও আগ্রহী হয়নি, কেননা তারা জানে যে রিয়াল মাদ্রিদেই যেতে চান রদ্রি। এখন বার্সা যে সর্বশেষ প্রবেশ করলো, এই জায়গায় একটা মানে ফাঁকড়া কিন্তু আছে। ফাঁকড়া কেন বললাম, বিষয়টা হলো রিয়াল মাদ্রিদ রদ্রির ব্যাপারে 50 থেকে 60 মিলিয়ন দেওয়ার জন্য প্রস্তুত, বা এই টাইপের একটা অঙ্ক দিতে হয়। এখন বার্সার যদি রদ্রিকে নিতে হয় তাহলে খরচ করতে হবে কত? আপনি কি হিসেব করে দেখেছেন? হিসেব করতে হবে নিশ্চিতভাবে 60-এর উপরে, 65 থেকে 70 যদি যায় তাহলে সেটা বার্সাকে এই অ্যামাউন্ট খরচ করে করতে হবে। অন্যদিকে আবার আলভারেজকে বার্সেলোনা ভেড়ানোর জন্য যে প্রস্তুতিটা নিচ্ছে, সেই প্রস্তুতিটায় অনেকটাই ভাটা পড়ে যেতে পারে যদি আবার রদ্রিকে মানে দলে ভেড়ানোর পরিকল্পনা তারা করে থাকে। কীরকম? যদি রদ্রিকে ফেরায় তাহলে ওই টাকাটা মানে এখানে যে অর্থটা থাকবে সেই অর্থটা তো আপনার ওই আলভারেজের ওই মানে অ্যামাউন্ট থেকে কিছুটা কম হইতে পারে। কিন্তু বার্সা যদি কোনোভাবে রদ্রি এবং আলভারেজকে দলে ভেড়াতে পারে তাহলে সেটা তাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, অনেক বড় একটা ভালো সাইনিং হবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু রদ্রির ব্যাপারে এই মুহূর্তে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া তাকে যদি দলে ভেড়ানো হয় তাহলে এই অর্থটা তার সাথে কতটা সামঞ্জস্য সেটা কিন্তু একটা প্রশ্নের দাবি রাখে। তবে বার্সার পার্সপেক্টিভ থেকে এখানে আরও একটা যৌক্তিক আলাপ আছে। কি জানেন, এই মুহূর্তে বার্সার মিডফিল্ডের যে অবস্থা সেটা রদ্রি ফিট আছে, কিন্তু ফ্রাঙ্কি ডিয়াংয়ের যে অবস্থা সেই অবস্থাতে ওই জায়গায় একটা রদ্রির মতন প্লেয়ার হইলে বার্সা মিডফিল্ডে আরও ডমিনেশন বাড়াবে এবং তাদের জন্য অবশ্যই রদ্রি একটা সুপার সাইনিং হইতে পারে। অন্যদিকে আবার দেখেন আপনি স্প্যানিশ যে খেলোয়াড়রা রয়েছে তাদের সাথে রদ্রির সম্পর্কটাও ভালো, একসাথে তারা বিশ্বকাপ জিতেছে। তো সমন্বয় দিক থেকে বলেন কিংবা দলীয় দিক থেকে বলেন, যদি রদ্রি বার্সায় যায় সেটা কিন্তু দলগত দিক থেকে খারাপ হয় না, কিন্তু অর্থনৈতিকভাবে বার্সা কতটা সফল হবে বা এই পরিমাণ অর্থ দিয়ে বার্সা নিবে কিনা এইটা কিন্তু একটা মেজর কোশ্চেন। আর ওই কোশ্চেনে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে যদি কিছুটা নীরবতা পালন করে তাহলে একটা ঘটনা ঘটবে। সেই ঘটনা হলো, যদি বেশি অর্থ দিয়ে নেয় তাহলে সেটা বার্সা ডিসিশন নেবে যে বেশি অর্থ দিয়ে আমরা নিব কিনা। আবার অন্যদিকে প্লেয়ার যদি চায় যে না আমি শুধুমাত্র রিয়াল মাদ্রিদেই যেতে চাই, তাহলে রিয়াল মাদ্রিদ যেই ধরনের প্রস্তাব করেছে সেই প্রস্তাব থেকে কিছুটা হয়তো বা বাড়াতে পারে। তবে ম্যানচেস্টার সিটি যেই ধরনের আকাশচুম্বী প্রত্যাশা করছে সেই প্রত্যাশা একেবারে নস্যাৎ হয়ে যেতে পারে, এটা আমার ব্যক্তিগতভাবে মতামত। ভিনিসিয়াস জুনিয়রেরটা একটু সংক্ষেপে শেষ করে দেই। চুক্তি নবায়ন, রিয়াল মাদ্রিদ তাদের স্ট্রাকচার থেকে বের হয়ে এসে এখন অনেকটাই এগিয়ে গেছে। ধরা যায় ভিনিসিয়াস জুনিয়র এখানে অর্থাৎ রিয়াল মাদ্রিদে থেকে যাবেন এবং ভিনিসিয়াসকে হোসে মরিনহো তিনিও ব্যক্তিগতভাবে পছন্দ করেন, যে কারণে ভিনিসিয়াস জুনিয়রের এই চুক্তিটা নিয়ে আর বোধহয় খুব একটা টেনশন করার কারণ নাই। অফিসিয়াল সংবাদটা ইনিশিয়ালি এসে যাওয়ার কথা। অন্যদিকে ডিওমান্ডে টু রিয়াল মাদ্রিদের যে ব্যাপারটা সেটাও অনেকটাই কনফার্ম হয়ে গেছে, শুধুমাত্র মেডিকেলটা এবং অফিসিয়াল সংবাদটাই প্রকাশ হওয়া বাকি। যেটা আমি বুঝেছি, আমার কাছে যেমনটা মনে হচ্ছে পরিষ্কারভাবে সেটা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।